চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ এবং ভারতীয়রা। এই সময় বিজিবি স্থানীয়দের সাথে তাদের নিয়ে এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, দুপুর 12:30টার দিকে হঠাৎ করে বিএসএফ এবং শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। এই সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুদেশে উত্তেজনা দেখা দেয়। এই সময় স্থানীয় ভারতীয়রা বাংলাদেশিদের উপর পাথর ছুঁড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। পরে ভারতীয়রা কাটা গাছ এবং ডালপালা ফেলে পালিয়ে যায়। বিজিবি জানিয়েছে, ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। আর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে মানুষ যে ভোটাধিকার হারিয়েছিল তা ফিরিয়ে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ডাক্তারের সাথে কোনো সময় ছিল কম্পাউন্ডার, সে ডাক্তারই হচ্ছে। কাজে তাকে আমার আসল ডাক্তারের, আমার রিয়েল ডাক্তারের বদনামটা হয়ে যাচ্ছে। তো আমি আমার রিয়েল ডাক্তারের বদনামটা কেন হতে দিব? কাজে এখান থেকেই বিএমসি বারবার করে বলেছি, এদেরকে ধরো, যারা এই সমস্ত কাজগুলো করছে লাইসেন্সটা দেখো, নবায়ন করতে বলো। যার লাইসেন্স ঠিক থাকবে না তার জন্য তোমার নিয়ম মোতাবেক ব্যবস্থা না। ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় যারা ছিল তারা বড় বড় প্রজেক্টের আড়ালে অর্থ লুটপাট করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের মনপুরা, ভোলা এবং বরিশালের কিছু অঞ্চলে নতুনভাবে ঘাট তৈরি হচ্ছে। এই জায়গাগুলো দেখতে আমি আসছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। সেখানে যাত্রী ছাউনি হবে, সুন্দর যাত্রীদের বসার জায়গা এবং ঘাট পুরো হবে। তারপরে গভর্নমেন্ট অফ বাংলাদেশেরও নেওয়া বেশ কয়েকটি ঘাট তৈরি হচ্ছে। সেগুলো ইনশাল্লাহ এবছরের শেষের দিকে বা আগামী বছর প্রথম দিকে এগুলো যাত্রী চলাচলের জন্য উপযোগী হবে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল। And then they recruited this not so good student of ours, 3 places higher than the place where he applied for. একটি বৈষম্যহীন সমাজ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ফাউজুল কবির খান। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দেশ থেকে চাঁদাবাজি ও ঘুষ বন্ধ না হলে গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতুল ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুর্নীতির বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার আগ পর্যন্ত লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ করতে চায় জামায়াত ইসলামী। রাজশাহীর মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি শাহরিয়ার অন্তু ও আবু মুসার তথ্য ছবিতে আতিকুর রহমান দিদাসের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের এ কর্মী সম্মেলন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা সম্মেলন স্থলে আসতে শুরু করেন। 9টার আগেই কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। সকাল 9টার পর কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমের বাবা সাইদুল হক।
পরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ থেকে চাঁদাবাজি ও ঘুষ বন্ধ না হলে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। দুর্নীতির বিরুদ্ধেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার আগ পর্যন্ত লড়াই চলবে বলেও জানান তিনি। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। আমির বলেন, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী। দেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়, আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। এদিকে সকালে বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার করতে হবে। জাতীয় একটি নির্বাচনের পূর্বে শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করে যদি নির্বাচন দেয়া হয়, তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শেখ হাসিনাকে খুঁজে এনে অবশ্যই তার প্রাপ্য শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী যে সরকারই আসুক না কেন, তাদের প্রধান কাজ হবে শেখ হাসিনাকে দেশে এনে তাকে তার প্রাপ্য শাস্তির আওতায় আনা। এজন্য অবশ্যই বৈদেশিক চাপ প্রয়োগ করতে হবে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে এবং কারোর সাথে অন্তর্ভুক্ত হতে না পারে, এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন সংস্কার সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। এই যে গণ অভ্যুত্থান হলো, যাতে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটল এবং 25-30 হাজার ব্যক্তি আহত হইল এবং অনেকগুলো ব্যক্তি তাদের চোখ হারিয়েছে, গুরুতরভাবে আহত। তাদের আত্মদান যেন মিথ্যা না যায় এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্যেই আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই কাজটা করেছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হয়ে কর্মসূচি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবি জানান পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা। বিস্তারিত প্রতিবেদনে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিকে সামনে রেখে শনিবার দুপুর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জড়ো হতে থাকেন ছাত্রদলের মহানগর বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার ছাত্র নেতাকর্মীরা। ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে পদযাত্রা করতে থাকেন তারা। হাজারো ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সমাবেশে ছাত্র নেতারা বলেন, আওয়ামী দোসরদের নির্মূল করা না গেলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যাবে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র নেতারা বলেন, জুলাই আগস্টকে যারা কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সময় ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই সেসময় ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় প্রতিটি সময় নিয়ে আসতে হবে। বর্তমান সরকারের কাছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিও জানান কর্মসূচিতে আগত ছাত্র নেতাকর্মীরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের লুটপাটের বাজেট বাস্তবায়ন করার প্রেক্ষাপট দেশে নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত ইউসুফ আলীর রিপোর্টে। বাজেট নিয়ে বিস্তারিত তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাস্তবতার নিরিখে কর আরোপ করলে জনগণ উপকৃত হতো। এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই, এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেট জনমুখী না হলে জনগণের উপর বোঝা হয়ে দাঁড়াবে। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। গত 15 বছরে ফ্যাসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোসর অলিগার্করা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে ধনিক শ্রেণীর ওপর আয় করের তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করছে। বলার অপেক্ষা রাখে না, এর পরিণতিতে সমাজের চরম অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার এবং জাতীয় বাজেট নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায় সে ব্যাপারে চেষ্টা করা হবে। অনুষ্ঠানে অবিবেচকভাবে পণ্যের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানিত ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট।
কেমন হবে আগামীর বাংলাদেশ, সে লক্ষ্যে আয়োজন করা হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়াম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন চলমান সংকটময় অর্থনীতিতে নতুন করে ভ্যাট আরোপ প্রসঙ্গে। আপনি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেন তাহলে আপনার রানিং এক্সপেন্ডিচারের বাইরে ওইটার কস্ট ওটার সাথে যুক্ত হয়, কিন্তু ডেফিসিট বাজেট এটা কোনো অপরাধ না। আপনার ব্যক্তিগত ইস্যুটা হলো যে ওই ডেফিসিট আপনি গ্রহণযোগ্য মাত্রায় রাখতে পারেন কিনা, ওইটার যে ঋণের টাকা ওইটা আপনি শোধ দিতে পারেন কিনা, শুধু সারপ্লাস বাজেট হতে হবে এমন কোনো কথা নেই। বিগত 16 বছরে জবাবদিহিতা না থাকায় সমস্যাগুলো ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। Even though there has been in absolute terms a very large increase in revenue mobilization, its actual relative growth has been weak. Similarly, problems relating to private investment in FDI, the whole issue of one-stop prices, one-stop solutions, this is an old problem. Devapriya has been এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করার প্রসঙ্গে। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত, কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যই, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। ঋণ খেলাপি যাতে মনোনয়ন না পায় সে ব্যাপারে দলের পক্ষ থেকে চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমরা এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন, সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের যে পরিবর্তনের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবেন না সে কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে থাকছে মাই টিভি বিশেষ। শহরের কর্মজীবী মানুষের আড্ডার অন্যতম স্থান চায়ের দোকান। দিনভর হাড়ভাঙা পরিশ্রম শেষে সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডার মধ্য দিয়ে যেন প্রাণচাঞ্চল্য ফিরে আসে তাদের মধ্যে। চায়ের কাপে চুমুক দিয়ে দেশ বিদেশকে তারা নিয়ে আসেন হাতের মুঠোয়। আড্ডায় উঠে আসে দেশ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ দেশ বিদেশের জানা অজানা নানা তথ্য। তৃণমূলের এই মানুষগুলোর কথা শুনলে মনে হয় সকল বিষয়ে পারদর্শী তারা। চায়ের আড্ডায় তৃণমূল মানুষের ভাবনা নিয়ে দেখুন রাকিব হাসানের একটি বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। রাস্তার পাশে টং দোকান, সামনে পাতানো বেঞ্চ, কেটলিতে ফুটছে লিকার, আদা লেবুর রং চা কিংবা বেকারির বিস্কুট বা রুটি। চিরায়ত এই চিত্র গ্রাম কিংবা শহরের অলিগলিতে। সন্ধ্যা নামতেই চায়ের এই দোকানগুলো মুখরিত হয়ে ওঠে আড্ডায়। দেশ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন কিংবা বিশ্ব কিনেই এই আড্ডার বিষয়বস্তুতে। দর্শক, আজ আমরা এমন এক আড্ডায় অংশ নিব। দেশ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষগুলো তা জানার চেষ্টা করব। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন বাংলাদেশ আসলে দেখতে চান? আমরা তো সৌন্দর্য বাংলাদেশ দেখতে চাই, কারণ এই দেশে সন্ত্রাস থাকবে না কিংবা কেউ চাঁদাবাজ থাকবে না, ঠিক আছে, আমাদের শান্তি শৃঙ্খলা থাকতে পারি এবং কি মাদকটাই বেশি ধরা গেছে এই দেশে, ঠিক আছে, সেটাতে আমরা দূরত্ব থাকি। কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা? আমরা এই দেশ চাইতেছি সুন্দর বাংলাদেশ, যেরকম এই দেশকে সরসীনভাবে যেরকম চালাইতে পারে, দেশের যেরকম ক্ষতি যেরকম না হচ্ছে, এরকম একটা আমরা সৌন্দর্য একটা বাংলাদেশ চাইতে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। যে আসলে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে সরকার এদেশ বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আবার নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছে। আসলে সংস্কার না নির্বাচন, কি চান আপনারা? আপনাদের কাছ থেকে জানতে চাই, কি চান আপনারা? নির্বাচন চাই, নির্বাচন। এই দেশের শান্তির জন্য এই সরকারের অধীনে নির্বাচন চাই। নির্বাচন করলেই সংস্কার, নির্বাচন ছাড়া তো সংস্কার হয় না দেশ। নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি আর কেমন নির্বাচন দেখতে চান তারা, চলুন জেনে নেই। আমরা খুব সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, যেন সবাই যায় ভোটগুলা তাদের সঠিক মতো ভোটগুলা দিতে পারে,
কোনো হানাহানি যেন না হয়। নির্বাচন চাই যে লেভেল ফিল থাকে, সকল দল যেন অংশগ্রহণ করে সুন্দরভাবে নির্বাচনটা হয়। সংস্কার বলতে আসলে কি বুঝেন খেটে খাওয়া এই মানুষগুলো? সত্যিকার অর্থে সংস্কার হওয়া উচিত কোথায়? চলুন জেনে নিই। জিনিসের অনেক মূল্য, এর দাম কমন চাই। সব জিনিসের দাম বেশি, দেশে চাঁদাবাজ বেশি, সন্ত্রাস বেশি, সব জায়গায় দুর্নীতি। এগুলো আগে ঠিক হইব, তারপর দেশ নির্বাচন হবে। সকাল থেকে রাত অবধি চলে এই আড্ডা। স্থান, কাল ও পরিস্থিতি ভেদে শুধু পাল্টায় মানুষগুলো। আড্ডার বিষয়বস্তু কখনো কখনো দেশের গণ্ডি পেরিয়ে চলে যায় বিদেশের গণ্ডিতে। সাধারণ মানুষগুলোর এই মতামতই কখনো কখনো হয়ে ওঠে অমূল্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। তেজগাঁও ৭ রাস্তা থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অবিলম্বে ঘোষণা করা হবে। এছাড়া উপদেষ্টা প্রেস উইং আরও জানায়, পুলিশের তদন্তে জানা গেছে গত ৪ আগস্টের পর সারা দেশের 40টি মাজারে 44 বার হামলা চালানো হয়েছে। গত ৪ আগস্টের পর সারা দেশের মাজারে হামলার বিষয়ে পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 44টি হামলার ঘটনার সবকটিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ করতে করা আবেদন রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে। গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি ১৯ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ১৬ অক্টোবর রিভিউ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এ বিষয়ে রিভিউ করেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন। এসব রিভিউ আবেদন একসঙ্গে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।